আমি আর সুজন দুজনেই তৈরি হয়ে নেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে। আর বের হওয়ার সময় বাসায় বলে আসি আজ আমরা বাইরেই খেয়ে নেব, সুজনকে শহর ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন বের হচ্ছি আর ইসি বাইরে থেকে ভেতরে ঢুকছে। যাক, নিশ্চিন্ত হলাম, মনে হয় আজকে আর পিছু নিবে না। আমি বললাম বাইকটা বের করে নিয়ে আসি। সুজন বলল হুম। আমি বাইক নিয়ে এলে সুজন আমার পেছনে উঠে বসে, তারপর আমি চালানো শুরু করি। সুজন বলল এখন আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম চলো গিয়েই দেখি, আমাদের জন্য গুড নিউজ নিয়ে বসে আছে। সুজন বলল কে সে? আমি বললাম আরে ভাই একটু অপেক্ষা কর। সুজন আর কিছু বলল না। আমার বাইকটা একটা বড় ক্যাফের সামনে ব্রেক মেরে থামিয়ে দিলাম। ওকে ইশারায় নামতে বললে সে নেমে যায় আর আমি বাইকটাকে সাইডে পার্কিং করে ভেতরে চলে আসি। ভিতরে একটা কোনার টেবিলে দুটো ছেলে বসে আছে। আমি তাদের দিকে আঙ্গুল দেখিয়ে সুজনকে বলি ওই যে দেখো, এদের দুজনের নাম একজন নীরব, অন্যজন রাতুল। যে চারজন আমার সাথে আছে ওরা তাদের মধ্যে দুজন। সুজন বলল আচ্ছা। আমি বললাম চলো ভেতরে যাই। আমাকে দেখে ওরা দুজন উঠে দাঁড়ালো। নীরব বলল হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? রাতুল বলল জি স্যার, আমরাও ভালো। আমি বললাম এ হলো সুজন সরকার। সুজন বলল হ্যালো। সে দুজনের সাথে কুশল বিনিময় করে নিল আর আমি ওদের পরিচয় দিয়ে দিলাম। আমি বললাম কি অর্ডার করব বলো, কি নেবে? রাতুল বলল কিছু না স্যার, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। সুজন বলল আমরাও তো সেম। আমি বললাম তাহলে 4টা কফি অর্ডার করে দেই। যেই কথা সেই কাজ, ওয়েটারকে ডেকে অর্ডার করে দিলাম। আমি বললাম হুম, এবার কাজের কথা বলো। নীরব বলল স্যার সবকিছু এখন পানির মতো পরিষ্কার। বলেই ওরা সব বলা শুরু করলো। আমি বললাম গুড জব ফর এভরিওয়ান। আমাদের কথা সুজন বুঝতে পারেনি, তাই সে বলে তাকে যেন এখানেই সবটা বুঝিয়ে বলা হয়। আমি বললাম ঠিক আছে বলছি, শুধুমাত্র তোকে না, আমার পাঠক পাঠিকাদেরও বলি ঘটনা যার খণ্ডচিত্র তাদের আগে থেকেই জানা। সুজন বলল হুম বলো। আমি বললাম চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম তো শুনেছিস? সুজন বলল হুম। আমি বললাম এই কোম্পানির বর্তমান কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী আর উত্তরসূরি তার পুত্র রোহান চৌধুরী, কিন্তু রোহানের পিতা রৌফ চৌধুরী নন। সুজন বলল তাহলে কে? আমি বললাম বলছি, রোহানের মা রাবেয়া চৌধুরী আর নানা ছিলেন রহমান চৌধুরী, যার কোনো ছেলে সন্তান ছিল না। রহমান চৌধুরী তার কন্যা রাবেয়া চৌধুরীকে বিয়ে দেন একজন ব্যবসায়ীর সাথে যার নাম রেজওয়ান চৌধুরী। দুর্ভাগ্যজনকভাবে রোহানের জন্মের 1 বছর পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান রোহানের বাবা। এই অল্প বয়সে মেয়েকে বিধবা হতে দেখে ভেঙে পড়েন মিস্টার রহমান চৌধুরী। এরই মধ্যে একদিন তিনি ব্যবসার কাজে দেশের বাইরে যান এবং সেখানে একজন সুদর্শন ছেলের সাথে দেখা হয়। ছেলেটি বিদেশে মিস্টার রহমান চৌধুরীকে অনেক সাহায্য করে, তার খেয়াল রেখেছে, সব কাজে সাহায্য করেছে। ছেলেটি ছিল ভাগ্যান্বেষী একজন মানুষ। সে কাজের উদ্দেশ্যে গিয়েছিল সেখানে, আর তখনই দেখা হয়ে যায় মিস্টার চৌধুরীর সাথে। ধীরে ধীরে সে হয়ে ওঠে রহমান চৌধুরীর একজন বিশ্বস্ত সহযোগী। সেই বিশ্বস্ত লোকটাই হলেন বর্তমান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী। সুজন বলল বাহ, এ তো দেখি সেই রকম ভাগ্য গুরু। আমি বললাম হুম। রৌফ সাহেব অতি চালাক একটা প্রাণী। রহমান সাহেবের ভেঙে পড়ার কারণটা খুব ভালো করেই বুঝে নেয়। রোহানের যখন 3 বছর বয়স তখনই সাহস করে প্রস্তাব করে বসে তিনি রাবেয়া চৌধুরীকে বিয়ে করতে চান আর রোহানকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাতুল বলল স্যার দাবার চাল কিন্তু মাঝখানে আরো চেলেছেন উনি। আমি বললাম কি রকম? নীরব বলল স্যার মিস্টার চৌধুরী কিন্তু আগে থেকেই বিবাহিত ছিল। আমি বললাম কি? রাতুল বলল আজকের খবর তো এটাই। নীরব বলল রাফসান চৌধুরী মিস্টার রৌফ চৌধুরীর আগের স্ত্রীর ছেলে। আমি ওদের কথা শুনে পুরোই হা। নীরব বলল অবাক আমরাও হয়েছিলাম, এজন্যই আপনাকে ডেকেছি স্যার। নীরব বলল হাসপাতালে রাফসানের কেবিনে বসে থাকা মহিলা উনি রাফসানের মা আর রৌফ চৌধুরীর প্রথম স্ত্রী। সুজন বলল ওয়েট, কি বললে প্রথম স্ত্রী? তার মানে সে আগে থেকেই বিবাহিত। আমি বললাম হুম, জল তো সেদিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। রাতুল বলল শুধু তাই নয় স্যার, সে যে বিবাহিত এই কথাটা তিনি লুকিয়ে গেছেন সবার কাছ থেকে। বাংলাদেশে আসার পর রহমান চৌধুরীর সাথে কাজ করে এবং রহমান সাহেবের চক্ষু অগোচরে অঢেল টাকা পয়সা হাতিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স করে নেন আর তারপর আগের স্ত্রী আর ছেলেকে পাঠিয়ে দেন বিদেশে। সেখানেই বড় হয় রাফসান চৌধুরী আর এদিকে উনি চালিয়ে যান উনার লীলা খেলা। আমি বললাম বাহ, ঘটনা এখন জলের মতো পরিষ্কার, এক ধাক্কায় কেসটা সমাধান হয়ে গেল। রাতুল বলল তবে স্যার একটা ব্যাড নিউজ আছে। আমি বললাম কেমন? রাতুল বলল আমরা খুব কষ্টে রৌফ চৌধুরীর পূর্ব বায়োডাটা খুঁজে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু তার করা ক্রাইমের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পাইনি স্যার। নীরব বলল এক্ষেত্রে সে অনেক পাকা খেলোয়াড়। আমি বললাম হুম, তবে রৌফ চৌধুরীও জানে না উনার পেছনের এত তথ্য লিক হয়ে গেছে। আরো হবে, তোমরা তোমাদের মতো কাজ করে যাও, পরবর্তী নির্দেশনা আসার আগে যেমন বলা হয়েছে তেমন করে যাও। আর রৌফ
চৌধুরী, উনাকে আমি দেখে নিচ্ছি। সুজন বলল প্ল্যান কি এখন গুরু? আমি বললাম রাতুল, আয়াস তোমরা বাসায় চলে যাও, খুব সাবধানে থাকবে। আমি সুজনকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে তোমাদের বাসায় যাব। আর আজকে সবাই তোমাদের ওইখানে দুপুরের খাবার খাবো এবং সেখানেই প্ল্যান সম্পর্কে জানতে পারবে। এখন তোমরা আসতে পারো। ওরা দুজন বলল ওকে স্যার, এই বলে উঠে চলে গেল। আমি সুজনকে নিয়ে আবারও বাইক স্টার্ট দিলাম। সুজন বলল রউফ চৌধুরী তো মহা ধরিবাজ, তাকে ধরতে হলে আমাদেরও ধরিবাজগিরির পিএইচডি করতে হবে। আমি বললাম আমার অলরেডি করা আছে, সময় হলে টের পাবে। এখন চলো সামনে যাই। সুজন বলল আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আমি বললাম আরেকজনের সাথে দেখা করতে। সুজন বলল কে সে? আমি বললাম গিয়েই দেখি। সুজন আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি একটা বড় খাবার দোকানের সামনে বাইকটা রেখে ভেতরে ঢুকে গেলাম। সেখানে একজন বসে আছে আমাদের জন্য। আমাকে দেখে সে স্যালুট জানালো। আমি বললাম বসো। রাজন বলল স্যার আপনি এখানে? সুজন বলল আমি তোমাদের সাথে যোগ দিয়েছি এই কেসের ব্যাপারে। আমি বললাম তোমরা দুজন দুজনকে চিনো? তারপর খুলে বলল তাদের পূর্ব পরিচয়, যা আপনাদের না জানলেও চলবে। রাজন বলল স্যার এই নিন, বলেই আমার দিকে একটা ফাইল বাড়িয়ে দেয়। আমি বললাম দাও। আমি ফাইলটা খুলে দেখছি। সাথে সাথেই সুজন ফাইলের ভেতরে মেয়েটার ছবিটা দেখে বলে গুরু এ তো। আমি বললাম এত ভাবতে হবে না, আমি বলছি ওর নাম ঈশিতা জামান। আমরা যে বাড়িতে উঠেছি তুমি তাকে সেখানেই দেখেছো, আর ওটা ওদের ওই বাড়ি। সুজন বলল আচ্ছা। আমি বললাম ও আইপিএস অফিসার। রাজন বলল ইয়েস স্যার, তবে এরা সিক্রেট ভাবে কাজ করে, বিশেষ কিছু মানুষ ছাড়া আর বেশি কেউ এদের চিনে না। আমি বললাম এবার বুঝতে পারছি বাড়ির কেউ কেন জানে না, সবকিছুই পরিষ্কার হতে চলেছে। সুজন বলল এই কেসের সাথে এই মেয়ের কি সম্পর্ক? আমি বললাম আছে আছে। রাজন তুমি এখন আসতে পারো, সাবধানে থেকো কেমন? রাজন বলল ওকে স্যার, বলেই রাজন এখান থেকে চলে যায়। আর আমি সুজনকে নিয়ে চলে আসি রাতুলদের ফ্ল্যাটে। রাস্তায় আসতে আসতে খুলে বলি এই কেসের সাথে ইসির সম্পর্ক কি। এখানে এসে আমি ওদের সাথে কিছু প্ল্যান করে নিলাম। প্ল্যান আপনারা জানতে পারবেন পরে। রাতুল বলল আপনি চাকরি ছেড়ে দিলে আমরা কি সেখানেই থাকবো? আমি বললাম আপাতত থাকবে। নীরব বলল আচ্ছা ঠিক আছে, তবে স্যার। আমি বললাম কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। ওরা সবাই একসাথে বলে ওকে স্যার। ওদের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা দুজনেই চলে আসি বাড়িতে। আমি ভেতরে ঢুকছি, তখন বাবা পেছন থেকে ডাক দিলেন। আমি বললাম জি আঙ্কেল। বাবা বলল আগামীকাল কিন্তু তৈরি থেকো তোমরা দুজন। আমি বললাম কেন? বাবা বলল কাল ওদের বউ ভাত, ভুলে গেলে? আমি চাই তোমরা দুজনও যাবে। আমি বললাম আঙ্কেল আমি না গেলে হয় না? বাবা বলল না হয় না। আমি বললাম আচ্ছা, বলে নিজের রুমে চলে এলাম। মনে মনে বাবাকে অনেক ধন্যবাদ দিলাম, কারণ বাবা না বললেও আমরা কাল সেখানে অবশ্যই যেতাম। বাবা বলে ডিমান্ডটা একটু বাড়িয়ে দিল। আমি বললাম সুজন তৈরি থাকিস, কাল যেতে হবে। সুজন বলল কোথায়? আমি বললাম চৌধুরী বাড়িতে, সেখান থেকে শুরু হবে আসল খেলা। সুজন বলল তুমি ঠিক কি করতে চলেছো বলো তো গুরু? আমি বললাম আবার তুমি? সুজন বলল সরি, তুই আর ভুল হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নে। সুজন চলে গেল ওয়াশরুমের দিকে, আর আমি ব্যালকনির দিকে পা বাড়ালাম। বিকেল 4টা বাজে এখন। বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। বাগানের অর্ধেক অংশে ছায়া পড়ে গেছে, আর অর্ধেক অংশে এখন সূর্য বিদ্যমান। অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য, চোখ ফেরাতে ইচ্ছে করছে না আমার। অনেকক্ষণ এভাবেই এখানে একা একা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে সুজন এসে আমার পাশে দাঁড়ালো। তারপর দুজনে একসাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। তখন ওই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সিনিয়র স্যার দেখে তাড়াতাড়ি হাতে নিলাম। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল হ্যালো আদিব, কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? স্যার বলল ভালো। তা তোমাদের ওইখানে কাজের কি খবর? আমি বললাম স্যার আমরা অনেকটা এগিয়ে গেছি। স্যার বলল ওয়েল ডান, আমি জানতাম তোমরা পারবে। আমি বললাম ইনশাআল্লাহ স্যার, খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করে ফেলবো আশা করি। স্যারের সাথে প্রায় আধা ঘন্টা কথা বলার পর ফোন কেটে দেই, আর ল্যাপটপ নিয়ে বসে দুজনেই কাজে ব্যস্ত হয়ে যাই। আমরা রুমে বসে কাজ করছি, আর এদিকে ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে। রাতের খাবারের সময় হয়ে গেছে, আর তাই আমি সুজনকে বলি নিচে চলার জন্য, খাবার খেতে হবে। তারপর দুজনেই নিচে চলে আসি। আমরা আসার পর এক এক করে সবাই আসে। সুজন বসেছিল ভাইয়ার পাশের চেয়ারে। হঠাৎ ওর ফোন চলে আসায় উঠে কিছুটা দূরে চলে যায় কথা বলতে বলতে। সেই ফাঁকে একজন এসে ওর চেয়ার দখল করে বসে পড়ে। সুজন এসে দেখে এই পাশের চেয়ারগুলো সব ব্লক, আর তার স্পষ্ট মনে আছে সে এই পাশেই বসেছিল। সুজন বলল এ কি, আমার চেয়ার দখল করলো কে? বাবা বলল ঠিকই তো, যিনি বসেছেন তিনি খেয়েই চলেছেন, তার নাকি খুব তাড়া। বাংলাদেশের ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আশা করি বুঝতেই পারছেন কে বসেছে। সুজন কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে।